আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো। প্রথমে তুষার ভাই আপনার কাছে জানতে চাই, পরে কামাল ভাই আপনার কাছে জানতে চাই যে এটি অবশ্য মানে একটু গেস করতে হবে, সেই গেস থেকেই মানে আপনাদের কাছে জানতে চাইবো যে তুষার ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন তারা আসলে খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি, ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি। যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন, বড় জোর ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন। তুষার ভাই, আপনি কি মনে করেন? আপনার কি মত? আমি কামাল ভাইয়ের মত। আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি, ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না। আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে, অথবা বলতে পারি না কখন হবে। এই কারণে এই ডিসেম্বরে হবে না, কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না। যখনই আগামী বছর আসবে, শুরুর দিকেই থাকবে রমজান মাস। রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব, কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল, রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা, এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না, কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না। কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে। তার রমজানের 2 মাস 10 দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয়, তাহলে এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে, ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না। এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এইটাকে 2026-এর ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা। কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি, তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না। তুষার ভাইয়ের কথা শুনলাম, আমরা একটু কামাল ভাইয়ের কথা শুনি। কামাল ভাই, ইলেকশন কবে হবে বলে আপনার মনে হয়? না, কবে হবে এটা বলা কঠিন, এটা বলা অসম্ভব। কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন, অথবা সরকারে যারা সুবিধাভোগী আছেন তারা আরো অনেক কিছু বলেন, তারা অনেক ইউটোপীয় নানা রকম থিওরি দেন। এটা একটা বিষয়। কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব। কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন। একটা জিনিস কি, আপনি একটা কথা ভেবে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এ যাবৎকালে ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার, যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন। এরকম এর আগে কোনো সরকার পায় নাই। এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই। উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দোর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে। এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে, অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে, ওনাদের যারা চামচামি করেন, তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন। কেউ বলছেন যে 3 বছর, কেউ বলছেন যে না 29 সাল পর্যন্ত, কেউ বলছেন 5 বছর। আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমুটেশন, কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট না দেয় তাহলে কি হবে? একটা চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজে যদি আমি বললাম যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে, আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে। কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে, যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কিভাবে কি হবে, তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি,
তবে আমি এটুকু মনে করি, যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই। কামাল ভাই, পারবে না। আমি কামাল ভাইয়ের সাথে আমি একমত যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বরেতে ইলেকশন দিতে হবে, এবং ডক্টর ইউনূসও আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন। বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টি, কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না, পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই। এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন, তুষার ভাই আপনার পরে একটু বলবেন। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই, যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদযাত্রা, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি, ডাকাতি, ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছেন ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? সরি, প্রশ্নটা লম্বা হয়ে গেল, আমি আর কথা বলছি না। কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো। না, এখানে একটা কথা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না, কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি? মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার। সেটি হলো ডক্টর ইউনূসের সরকার। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না। এবং অন্তর্বর্তী সরকার, আপনি যেগুলো আমরা সাফল্য বললাম, আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না। রমজানের শাকসবজির দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। চালের দাম কি কম ছিল? তেলের দাম কি কম ছিল? ছিল না। এখন আপনি বলবেন যে চাল তেল নিয়ে কিন্তু কামাল ভাই, গত রমজানে সবকিছুর দামই বেশি ছিল, চালের দামও বেশি ছিল, শাকসবজির দামও বেশি ছিল। এবার শাকসবজির দাম কম, এটা আমাদের জন্য একটা রিলিফ না? রিলিফ, অবশ্যই রিলিফ, আমি অস্বীকার করছি না। রমজান তো শেষ, এখন কি হচ্ছে শুনেন। আমার কাছে ওই দিন এক ভদ্রলোক 3টা রিসিপ্ট পাঠাইছে, 3টা রিসিপ্ট। একটা রিসিপ্ট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে, মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান, সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের 3 তারিখে 25 কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে 1740 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে সেই একই চাল, একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা দিয়া। সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল, 25 কেজি চাল, উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা দিয়া। কথাটা খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে চাউলের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে, একই দোকানে, একই জায়গায়। কাজেই এটার রিয়েলিটি। আর গতকালকে তো আপনার তেলের দাম বাইরে গেল 1 লাফে 14 টাকা। তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে, চাউলের দাম কম আছে, দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, বলতে পারেন ভাই। অনেক কথাই আগেও শুনেছি, এখনো শুনতে পারি। সেগুলি এক জিনিস। বিষয়টা কি হয়েছে আমি বলি, ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিআর পার্সন। উনি জানেন যে কিভাবে পিআরের কাজগুলি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন, খুবই প্ল্যান্ড ওয়েতে, খুবই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, মাথায় রাখেন, যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না। বাজার করে বাবা, রান্না করে মা, ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয়। এটা মাথায় রাখতে হবে ভাই। এটাই বাংলাদেশে এখন হচ্ছে। কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে। আমি কিন্তু বাজার করি না কামাল ভাই, আমি গত পরশুদিন বলি আপনাকে, গত পরশুদিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম 80 টাকার কম। আমি পাই নাই ভাই, আমি নিজে কিনেছি। আমি কিন্তু একজনের কাছে শুনে বলতেছি না। না কিন্তু কামাল ভাই, একমাত্র টমেটো পেয়েছিলাম 50 টাকা কেজি। কিন্তু কামাল ভাই, টমেটো ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম 80 টাকা কেজি। কিভাবে কমলো ভাই?
কিন্তু কাল ভাই বলেন কিভাবে কমলো? না না ঠিক আছে, কিন্তু কাল ভাই আমি আপনি দুজনই আপনি আমার থেকে অনেকখানি বড়, কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি। তো এই আওয়ামী লীগ সরকার, তার আগে যখন বিএনপি সরকার ছিল, তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে, সেটা ছাত্রদের হোক, যুবদের হোক, এটার হোক, তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে। আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না, তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি। এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন, সেটা দেখাচ্ছে না। সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই। তো এইটা তাদের জন্য একটা স্বস্তির। এইটা আমরা কেমনে বুঝবো? আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না, আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না। ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই। ঢাকার রাস্তাতেও এই ফুটপাতে বাদামওয়ালাকেও কিন্তু প্রতিদিন 100 টাকা করে চাঁদা দিতে হতো আগে, যে নাকি চীনা বাদাম বিক্রি করে। ওইটা এখন নাই, আমি নিজে চেক করে দেখেছি, ওগুলি নাই। এটা হলো একটা পজিটিভ দিক। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না। হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল। তাদের দৌরাত্ম্য, তাদের দাপট, তাদের অনিয়ম, দুর্নীতি, এটার সঙ্গে আমি কোনো সরকারকে তুলনা করব না। সেটা এক জিনিস। ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি, এটাই যে আমাদের প্রাপ্তি, এটাই যে আমাদের প্রত্যাশা, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই। কেন চাই সেটা আমি বলি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না। আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর 41,000 উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন, ভাই কোনো লাভ হবে না। উনি ওই মানে একটা অনুষ্ঠানের পরিচালনা করবেন, টুকটাক ইংরেজি বলবেন, হয়ে গেল। স্মার্টলি হাঁটবেন, হয়ে গেল। বিনিয়োগ আসবে না ভাই। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে, তারা কিসের উপর ভরসা করে করবে না। কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট কথা বলেছে। ডক্টর ইউনূস যদি ভালো হয়, উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না, অসুবিধাটা কি আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তারও তো একটা প্রমাণ হওয়া দরকার আছে। আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান, আপনি গাইড জোরে বলতেছেন। কে নিয়োগ করছে? ডক্টর ইউনূস তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা। এখন কই? ছাত্ররা মিটিং রাখলে তো 100 লোক হয় না। তাহলে ওরা নিয়োগ করতে হয়তো শুয়ে পড়ছে, এটা কুয়ে তো লাভ নেই ভাই। ওকে, কারণ ভাই আমি আপনার কাছে আসবো। আমি এই প্রশ্ন নিয়ে তুষার ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তুষার ভাই আপনি কি মনে করছেন? সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব, তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির। এই যে সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা, চাঁদাবাজি করা রাস্তার উপরে, এই জিনিসগুলো নাই। কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে। ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে, এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল। ফলে এই কৃতিত্বটা কেমন, এটা হচ্ছে এইরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল, রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে, কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি, এটার জন্য উনি দায়ী। আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস। কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, চালের দাম কমে নাই। আমি নিজে যেহেতু চাল কিনি, আমি দেখেছি চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আরো নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে। এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই, খেজুরের দাম বেড়েছে, ছোলার দাম বেড়েছে। ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই। আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনের দাম কম ছিল। বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই। ডালের দাম বাড়তি, ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি। এইবার কি খেসারি ডালের পেঁয়াজও খেয়েছে কিনা সবাই আমি জানি না। ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালাও ভাবে, কথাটা ঠিক না। তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি, এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল, এটা সত্যি কথা। তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের, তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের, সিন্ডিকেট যারা চালাতো তাদের। এইবার অন্য বিষয়টাতে আসি, সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি, সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র।
অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না। যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না, বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা, তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত। জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা। আমরা দেখেছি ঢালাওভাবে তদবির চলছে। স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি, কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে। আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোক এসে বলেছেন যে 26,000 কোটি টাকা তিনি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবেন। আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি। আবার স্বাস্থ্য খাতে যে নিয়োগ বা বদলি চলছে, সেইখানে আমরা দেখলাম যে এসেনশিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাঁটাই করা হয়েছে, অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে। আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য খাতে আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি, যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে। বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে? তাহলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি। প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই। সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন, যে আওয়ামী লীগকে তারা বলেন যে গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী, জনবিরোধী, সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন, যেটা আওয়ামী লীগেররাও কালাকানুন মনে করেন, সেটা দিয়ে মেঘনা আলম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন। তার মানে কালাকানুন গুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছেন। ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি, এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা, যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে, তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন, যে কারণে রিকশাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন, সেই কারণটা আসলে কি ছিল? সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার, এই সরকার 5 বছর থাকুক। 5 বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে, তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টিকে আপহোল্ড করে? কারণ জুলাই চেতনার তো একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক, অগণতান্ত্রিক শাসক, ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া। ভোট কারচুপির শাসককে, ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি, সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে 5 বছর দেখতে চাই? এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই, শুধু এক লাইন, সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে, যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে, সেখানে কয়েকবার এডিট করে এটাকে 6 মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না। যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন। তারা বিশ্বাস করেন না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন, এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না।